আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ক্যান্সার অ্যান্ড অ্যান্সার অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা কথা বলবো নারীদের, বিশেষ করে মা বোনদের জরায়ু মুখের ক্যান্সার, এর প্রতিকার, লক্ষণ, কারণ ইত্যাদি বিষয় নিয়ে। আর এই প্রসঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত ডক্টর নাজিরুল মুবিন স্যারকে, যিনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, কনসালটেন্ট হিসাবে ক্যান্সার বিভাগে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আসুন শুরুতেই স্যারের সাথে পরিচিত হই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি স্যার। আপনাকে পেয়ে আরও ভালো লাগছে। নিঃসন্দেহে আজকের টপিকটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো আশা করি। স্যার, শুরুতেই জানতে চাইবো যে আপনি শুনলেন আমাদের আজকের টপিক জরায়ু মুখের ক্যান্সার প্রসঙ্গ, তো এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতেন আমাদের। জরায়ু মুখের ক্যান্সার আমাদের নিম্ন আয়ের দেশগুলির মধ্যে সব থেকে প্রধানতম ক্যান্সার। নিম্ন আয়ের দেশের মধ্যে বা উন্নয়নশীল দেশ যেগুলো, বাংলাদেশ, আমাদের যদিও এখন মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার প্রধানতম ক্যান্সার, কিন্তু 3-4-5 বছর আগেও আমাদের মহিলাদের প্রধানতম ক্যান্সার ছিল জরায়ু মুখের ক্যান্সার। তো এটি মূলত জরায়ুকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটি হচ্ছে জরায়ুর মূল অংশটি, ইউটেরাস, আর এর ঠিক নিচের অংশটি যার সাথে যোনিপথ সংযুক্ত থাকে সেটি হচ্ছে জরায়ু মুখ। তো সেখানে যে ক্যান্সারটি হয় সেটাকেই বলা হয় জরায়ু মুখের ক্যান্সার। স্যার, বর্তমান পৃথিবীতে এমনকি আমাদের বাংলাদেশেও এই রোগটির বিস্তার এবং প্রভাব এখন কেমন? বাংলাদেশের ক্যান্সারের ক্ষেত্রে আসলে পরিষ্কার কোনো তথ্য উপাত্ত পাওয়া বেশ মুশকিল, কারণ আমাদের কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি বা জনসংখ্যা ভিত্তিক কোনো ক্যান্সারের ডাটাবেজ নেই। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ডাটাবেজ আছে, সেগুলো থেকে ধারণা করা হয় আমাদের দেশে প্রতি বছর প্রায় 15,000 নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হন। তো সংখ্যাটা একদম কম না, নতুন করে প্রতি বছর 15,000 একটা আসলেই একটা অ্যালার্মিং একটা নাম্বার। স্যার, আমরা যদি একটু আলোচনা করে নিই যে এই রোগের লক্ষণগুলো আসলে কেমন হয়, নারীরা কিভাবে বুঝবে, মা বোনেরা বুঝতে পারবেন যে তিনি এই রোগে আক্রান্ত হতে যাচ্ছেন বা হচ্ছেন? এই রোগের প্রধানতম লক্ষণ যৌন মিলন পরবর্তী মাসিকের রাস্তা দিয়ে রক্তক্ষরণ, এর পাশাপাশি অনিয়মিত মাসিক, অস্বাভাবিক মাসিক, অথবা মাসিকের রাস্তা দিয়ে অস্বাভাবিক কোনো নিঃসরণ এবং দুর্গন্ধযুক্ত নিঃসরণ, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো হয়তো উপসর্গই থাকে না বা লক্ষণই থাকে না, রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় গিয়ে বা অন্য কোনো একটা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে সেই মহিলার জরায়ু মুখের ক্যান্সার আছে। এটি হলো যখন রোগটি জরায়ু মুখ এবং এর আশেপাশের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যখন রোগটি জরায়ু মুখ থেকে দূরবর্তী কোনো অর্গান বা অঙ্গে ছড়িয়ে পড়ে, তখন অন্য কিছু উপসর্গ এর পাশাপাশি দেখা দেয়, যেমন হাড়ে ব্যথা, জন্ডিস, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, প্রস্রাব পায়খানার যে স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মের ব্যত্যয় হওয়া, এরকম উপসর্গ জরায়ু মুখের ক্যান্সারে দেখা দেয়। স্যার, এটা কোন ধরনের, মানে কোন বয়সের নারীদের ক্ষেত্রে আসলে বেশি এই রোগটি দেখা দিয়ে থাকে? আসলে যে কোনো বয়সের নারীর ক্ষেত্রে হতে পারে কিনা? জরায়ু মুখের ক্যান্সার সাধারণত 35 থেকে 55 বছর বয়স, এই বয়সের মহিলাদের বেশি হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। স্যার, আমরা আলোচনা করছিলাম, এরপর যে আপনার কাছে জানতে চাইবো যে এই জরায়ু মুখের যে ক্যান্সারটা হয়, এটার প্রধান কারণগুলি হিসাবে আমরা কারণগুলি কিভাবে ফাইন্ড আউট করতে পারি? আমরা অন্য রোগের ক্ষেত্রে যেরকম সরাসরি কারণ বলতে পারি, ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় কোন কোন ফ্যাক্টর। তো জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সবথেকে বেশি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটি ভাইরাস। সেই ভাইরাসের সংক্রমণ জরায়ু মুখ ক্যান্সারের ঝুঁকি, এবং আরও বেশ কিছু ক্যান্সার রয়েছে এই ভাইরাসের সাথে সম্পর্কিত, সেগুলোর ঝুঁকি বাড়ায়। এবং এর পরবর্তী রিস্ক ফ্যাক্টরগুলো মূলত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। যেমন কেউ যদি অল্প বয়সে বিয়ে করে, অর্থাৎ বাল্যবিবাহ যদি হয়, অধিক সন্তান যদি গর্ভধারণ করেন, অধিক গর্ভধারণ বা অধিক সন্তান জন্মদান করেন, যদি একাধিক স্বামী থাকে, অথবা স্বামীর যদি একাধিক যৌনসঙ্গী থাকে, যৌনবাহিত যদি কোনো রোগের ইতিহাস থাকে,
এছাড়া কোনো কারণে যদি সেই মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেমন কেউ যদি এইচআইভি আক্রান্ত হয়ে থাকেন, এই সবগুলো ফ্যাক্টর জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে তোলে। স্যার, আপনি বলছেন বাল্যবিবাহ বা একাধিক সন্তান ধারণের ক্ষেত্রে, তো আমরা তো আমাদের বাপ দাদা বা তার পেছনের যারা ছিলেন উত্তরসূরি, তাদেরকে তো দেখেছি স্যার যে তারা একাধিক সন্তানের বাবা মা হয়েছেন, অল্প বয়সে বিয়ে করেছেন। তাদের ক্ষেত্রে কি আসলে এই রোগ সে সময় ছিল না, নাকি তারাও এরকম সাফার করেছেন? খুবই চমৎকার একটি প্রশ্ন। দেখুন, এই জন্যই আমি বলছিলাম যে আমাদের 5 বছর পূর্বেও, অর্থাৎ এর 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 30 বছর পূর্বেও বাংলাদেশের নারীদের 1 নম্বর ক্যান্সার ছিল জরায়ুমুখের ক্যান্সার। কিন্তু যখনই আস্তে আস্তে বাল্যবিবাহের হার আমরা কমিয়ে আনতে পেরেছি, আমাদের কিন্তু জরায়ুমুখের ক্যান্সারের প্রাদুর্ভাব আস্তে 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 কমে এসেছে। রোগটা তখনও ছিল, তখন আমাদের প্রত্যাশিত আয়ুষ্কালও কম ছিল, অর্থাৎ 45 বছর বয়সেও যদি কোনো নারী মারা যেতেন বিভিন্ন রোগে শোকে ভুগে, সেটা খুব একটা আসলে ধর্তব্য ছিল না। হয়তো তিনি জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন। তখন আমাদের রোগ শনাক্তকরণের পদ্ধতিগুলো এতটা আধুনিক ছিল না, চিকিৎসা পদ্ধতিও এতটা আধুনিক ছিল না, চিকিৎসকেরও এত সহজে আমরা পেতাম না। তো সব মিলিয়ে অনেক জরায়ুমুখের ক্যান্সার অশনাক্ত থাকতো, অনেকে হয়তো চিকিৎসা নিত না, কিন্তু রোগ যে হতো না এটা আসলে ভুল। রোগ তখনও হতো, বরং আগে থেকে, বর্তমান থেকে আগে আরো অনেক বেশি হতো। স্যার, এই রোগ কি পারিবারিক ইতিহাস থেকে কোনো প্রভাব ফেলে বা জেনেটিক কোনো ইনফেক্ট আছে কিনা এই রোগে? অন্য অনেকগুলো ক্যান্সারের কিছু পারিবারিক ইতিহাসের সাথে সম্পর্ক আছে, কিন্তু জরায়ুমুখের ক্যান্সারের এখনো এরকম শক্তিশালী কোনো সম্পর্ক এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। আমরা দেখছি বা শুনি যে উন্নত বিশ্বে অলরেডি এই জাতীয় রোগ তারা নিয়ন্ত্রণ করেছে। তো আমরা আর কতদিন লাগবে আমাদের, বা আমরা কতটুকু পিছায় আছি? শুধু যদি জরায়ুমুখের ক্যান্সার নিয়েই কথা বলি, শুরুতেই বলেছিলাম যে এটি হচ্ছে গরিব দেশের রোগ। আচ্ছা, গরিব দেশের রোগ কারণ হলো গরিব দেশে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন বেশি হচ্ছে এবং জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং কম হচ্ছে। উন্নত দেশে স্ক্রিনিংটা তারা খুব সফলভাবে চালিয়ে নিতে পারছে। তবে আসার কথা হচ্ছে আমাদের বাংলাদেশেও সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সারের স্ক্রিনিং হচ্ছে। মূল বাধাটা হচ্ছে জনগণ জানে না যে এটা ফ্রিতে এই স্ক্রিনিংটা করা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই এটা করা যায়। তো এই স্ক্রিনিংয়ের আওতাটা যদি আরেকটু বাড়ানো যায় এবং জনগণকে যদি জানানো যায়, তাহলে স্ক্রিনিংটা যত দ্রুত আমরা এবং যত ব্যাপকভাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো, জরায়ুমুখ ক্যান্সারকে তত সহজে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এ ব্যাপারে আমাদের খুব বেশি সচেতনতা এবং প্রচারণার প্রয়োজন। স্যার, এমন রোগে যারা আক্রান্ত সেই সকল মা বোনদের ক্ষেত্রে কি সন্তান ধারণে কোনো বাধা আছে? না, স্বাভাবিকভাবে সন্তান ধারণ করা বা গর্ভধারণ করাতে তো কোনো বাধা নেই, কিন্তু যখন রোগ আক্রান্ত হয়ে যাচ্ছেন, চিকিৎসা চলাকালীন সময়ে আমরা সন্তান ধারণকে নিরুৎসাহিত করে থাকি। যারা রেডিওথেরাপি পেয়ে যায় তাদের সন্তান ধারণ করতে তারা আর পারেন না, এবং যদি অপারেশন করে পুরো জরায়ু কেটে ফেলে দেওয়া হয় তাহলে আসলে সন্তান ধারণ করা সম্ভব হয় না। তবে কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র জরায়ু মুখটাই অপারেশন করে কাটা হয়, জরায়ুটা রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে সন্তান ধারণটা সম্ভব হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা শুরুর পূর্বেই ডিম্বাশয় সংরক্ষণ করা যায়, পরে সেই ডিম্বাশয়টি কৃত্রিমভাবে সন্তান উৎপাদন করতে সহায়তা করে, সেভাবেও এই কাজটা সহজে করা যেতে পারে। স্যার, এবারে আমরা একটু চিকিৎসা সম্পর্কিত তথ্য জানবো। এই রোগের কিভাবে আসলে রোগ নির্ণয় করা হয়, আপনাদের মেডিকেলের ভাষায় কিভাবে এটি বুঝতে পারেন যে এই রোগের? 8-10টা ক্যান্সারের মতো বা বেশিরভাগ ক্যান্সারের মতো জরায়ুমুখ ক্যান্সারও আমরা নির্ণয় করি বায়োপসির মাধ্যমে, অর্থাৎ মাংস পরীক্ষা। জরায়ুমুখ থেকে এক টুকরো মাংস কেটে নিয়ে আসা হয়, তারপরে সেটি প্রক্রিয়াজাতকরণ করে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের নিচে সেটি দেখা হয়। সেখানে যদি ক্যান্সার কোষের উপস্থিতি পাওয়া যায় তখন ডিক্লেয়ার করা হয় যে জরায়ুমুখ ক্যান্সারের উপস্থিতি আছে। এইচপিভি যেটা বললেন আপনি, সেই বিষয়ে ডিএনএ টেস্টের প্রয়োজন আছে কিনা বা পড়ে কিনা এরকম? আমরা এইচপিভি ডিএনএ টেস্টটা সাধারণত স্ক্রিনিংয়ের আওতায় রাখি। আচ্ছা, অর্থাৎ আমরা সব মহিলাদের বলি 21 বছর বয়সের পরেই জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে।
21 বছর বয়সের পরেই প্যাপ স্মেয়ার নামে একটি পরীক্ষা আছে, সেটি করতে হবে। এবং 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত 3 বছর অন্তর অন্তর প্যাপ স্মেয়ার পরীক্ষা করবে। 30 থেকে 60-65 বছর বয়স পর্যন্ত প্রতি 5 বছর অন্তর অন্তর প্যাপ স্মেয়ার এবং এইচপিভি ডিএনএ টেস্ট করবে। আর যদি শুধু এইচপিভি ডিএনএ না করে শুধু যদি প্যাপ স্মেয়ার করে তাহলে সেটা 3 বছর অন্তর অন্তর করবে। অর্থাৎ রোগ একদম শনাক্তর জন্য এটি আমরা ব্যবহার করি না, বরং স্ক্রিনিং পারপাসে ব্যবহার করি। তো স্ক্রিনিং পারপাসের মাধ্যমে বা স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে আমরা জরায়ুমুখ ক্যান্সার আছে কিনা বা কিছু বলি আমরা প্রি ক্যান্সারাস কন্ডিশন, অর্থাৎ ক্যান্সার হওয়ার পূর্ব পর্যায় সেটি আছে কিনা, অথবা এর পাশাপাশি কিছু যৌনবাহিত রোগ আছে কিনা সেটাও বোঝা যায়। এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোন স্তরে যদি রোগ নির্ণয়টি করা যায় যাতে করে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারে, কোন স্টেজে পৌঁছালে আসলে রোগ নির্ণয়টা? একদম যদি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হয় আমরা এটাকে স্টেজ বলে থাকি। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের 4টি স্টেজ আছে। তো স্টেজ 1-এর ক্ষেত্রে বলা যায় 75%-এরও বেশি ক্ষেত্রে আমরা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি। হ্যাঁ, স্টেজ 2-র ক্ষেত্রে এটা 50 থেকে 75% ক্ষেত্রেই আমরা রোগীকে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি। স্টেজ 3-র ক্ষেত্রে সেটি 30 থেকে 50% এবং স্টেজ 4-এর ক্ষেত্রে 30%-এরও কম, 15-20% এরকম। অর্থাৎ একদমই প্রাথমিক পর্যায়ে যদি শনাক্ত হয় স্টেজ 1-এ তাহলে একদম 100% ক্যান্সার মুক্ত করা সম্ভব। স্টেজ 2-তেও 100% ক্যান্সার মুক্ত করার যথেষ্ট সম্ভাবনা আছে। স্টেজ 3-তে সেই সম্ভাবনাটি কমে যায়। আর স্টেজ 4-এ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে তাকে ক্যান্সার মুক্ত করতে পারি না, তবে তার আয়ুষ্কালটাকে, প্রত্যাশিত আয়ুষ্কালটাকে একটু প্রলম্বিত করতে পারি। স্যার, এবারে একটু ভ্যাকসিন সম্পর্কে জানতে চাইবো। আমরা জানি যে কিশোরী বা কুমারী বয়সে কিছু ভ্যাকসিন দেওয়া হয় যাতে করে এই রোগ থেকে সারা জীবন সে প্রতিরোধ করতে পারে, এ সম্পর্কে একটু জানাবেন। জরায়ুমুখ ক্যান্সারের একটি আশার দিক হলো এই ক্যান্সারের বিপরীতে ভ্যাকসিন আছে। ঠিক ক্যান্সারের বিপরীতে না, ওই এইচপিভির বিপরীতে ভ্যাকসিন আছে। এইচপিভির প্রায় 100-রও বেশি প্রকারভেদ বা স্ট্রেইন আছে। তার মধ্যে যে স্ট্রেইন বা প্রকারগুলো জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী তার বিপরীতে কিছু ভ্যাকসিন তৈরি করা আছে। কোনো ভ্যাকসিন 2টি স্ট্রেইনের বিপরীতে, কোনোটি 4টি স্ট্রেইনের বিপরীতে, কোনোটি 9টি স্ট্রেইনের বিপরীতে। তবে এই ভ্যাকসিন দেওয়ার নিয়মটা হলো একদমই কম বয়সে ভ্যাকসিনটা শুরু করতে হবে। কম বয়স বলতে 9 থেকে 14 বছরের মধ্যেই, 15 বছরের মধ্যেই ভ্যাকসিনটি শুরু করতে হবে। অর্থাৎ একজন কিশোরী বা বালিকা যৌন মিলনে যাওয়ার আগেই শুরু করতে হবে। অর্থাৎ এইচপিভি ভাইরাসের এক্সপোজার হওয়ার পূর্বেই, এইচপিভি ভাইরাসে আক্রান্ত হওয়ার পূর্বেই এটি করতে হবে। তো যারা 15 বছরের পূর্বেই ভ্যাকসিন নেওয়া শুরু করে তাদেরকে আমরা 2টো ডোজ দিয়ে থাকি 6 মাস বিরতিতে। 15 বছর বয়স থেকে আমরা 24, 25, 26 বছর বয়স পর্যন্ত ভ্যাকসিন দিয়ে থাকি, এরপরে আর ভ্যাকসিন দেই না। কারো যদি বিয়ে হয়ে যায় বা কারো যদি যৌন মিলনের কোনো ইতিহাস থাকে তাহলে তারকে আর ভ্যাকসিন দিয়ে কোনো উপকার পাওয়া যায় না। তো 15 থেকে এই 24-25 বয়স পর্যন্ত আমরা 3টি ভ্যাকসিন দিয়ে থাকি। প্রথম ভ্যাকসিন দেওয়ার 1 মাস পরে দ্বিতীয় ডোজ এবং তার 6 মাস পরে তৃতীয় ডোজ। স্যার, এই ভ্যাকসিন আসলে অনেকে আমরা জানিও না যে এই ভ্যাকসিন কোথায় কিভাবে দিতে হয় বা নিতে হয়, কার মাধ্যমে কারা দেয়, সে সম্পর্কে একটু যদি বলতে চান। অতি সম্প্রতি বাংলাদেশ সরকার যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই, যার অধীনে বাচ্চাদের যে বিভিন্ন টিকা দেওয়া হয়, ধনুষ্টঙ্কার, পোলিও, তো এই ইপিআই এর অধীনে জরায়ুমুখের ভ্যাকসিনের কার্যক্রম শুরু হয়েছে এবং সকল স্কুলের 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে যারা অধ্যয়নরত, অর্থাৎ এই 9-10 বছর বয়স থেকে 14 বছর বয়স পর্যন্ত যেসব বালিকা বা কিশোরী আছে সবাইকে এই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে। এর বাইরে কেউ যদি ভ্যাকসিন নিতে চায় তাহলে ক্যান্সার বিশেষজ্ঞদের চেম্বারে বা ক্যান্সার বিভাগে, গাইনোকোলজি বিভাগে বা গাইনোকোলজি বিশেষজ্ঞদের চেম্বারে অথবা গাইনি অনকোলজি বিভাগে বা বিশেষজ্ঞের চেম্বারে যোগাযোগ করতে পারে। এর বাইরে আপনি যেটা বলেন যে রাষ্ট্রীয়ভাবে এটা দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবেও দেওয়া হচ্ছে। ধন্যবাদ স্যার, সুন্দর তথ্য জানাচ্ছেন আমাদের। এবারে একটু চিকিৎসা সম্পর্কিত বিষয় জানতে চাইবো যে কারো যদি এই রোগে আক্রান্ত হন কেউ, তখন তারা কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমরা থেরাপির নাম শুনি, কেমোথেরাপি, আরও কী কী আছেন, সেগুলি কিভাবে আসলে চিকিৎসা করেন? ক্যান্সারের চিকিৎসাকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়: সার্জারি বা অপারেশন,
কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। তো কখন কোন চিকিৎসাটি লাগবে, একটি চিকিৎসা পদ্ধতি লাগবে নাকি দুইটি চিকিৎসা পদ্ধতি নাকি তিনটি চিকিৎসা পদ্ধতি, সেটি রোগীর কোন স্টেজে আছে তার উপরে নির্ভর করে এবং চিকিৎসা চলাকালীন সময়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তখন আমরা নির্ধারণ করি। খুব সহজভাবে বলতে গেলে একদমই প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে প্রধান চিকিৎসা সার্জারি বা অপারেশন। অপারেশনের পরবর্তী আবারও মাংস পরীক্ষা বা বায়োপসি রিপোর্ট হয় বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখা হয়। সেটার মধ্যে কিছু আমরা রিস্ক ফ্যাক্টর দেখার চেষ্টা করি যে রোগটি ফিরে আসার আবার সম্ভাবনা আছে কিনা। যদি রোগটি ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা পরবর্তীতে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি এবং রেডিওথেরাপি একই সাথে দিই। আর যদি একটু অ্যাডভান্সড স্টেজে হয় তখন আমরা রেডিওথেরাপি এবং ব্রাকিথেরাপি দিয়েই ইবিআরটি এবং ব্রাকিথেরাপি দিয়ে চিকিৎসা করে থাকি। পাশাপাশি রেডিওথেরাপির পাশাপাশি সপ্তাহে সপ্তাহে কেমোথেরাপিও দেওয়া হয়। আর যদি রোগটি দূরবর্তী কোনো অর্গানে ছড়িয়ে পড়ে, লিভারে বা হাড়ে, ফুসফুসে, তখন আমরা শুধুমাত্র কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এসব দিয়ে চিকিৎসা করে থাকি। এই জাতীয় থেরাপি দেওয়ার পর অনেক সময় শুনে থাকি যে পার্শ্ব প্রতিক্রিয়া খুব বেশি দেখা যায়, কেমন আসলে সেটা সাইড এফেক্ট হয় কিনা এগুলি? সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কেমোথেরাপির বিভিন্ন ঔষধের জন্য বিভিন্ন রকম। রেডিওথেরাপির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন রেডিওথেরাপি চলাকালীন সময়ে ত্বকে কিছু প্রদাহ হতে পারে, অনেকটা ত্বক পুড়ে যাওয়ার মতো হতে পারে এবং এর পাশাপাশি আমাদের রোগীদের প্রস্রাব পায়খানার কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, আর এছাড়া তলপেটে ব্যথা, হ্যাঁ, এই ধরনের সাধারণত সমস্যাগুলো হয়ে থাকে। আর কেমোথেরাপি, বিভিন্ন কেমোথেরাপিতে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। খুব যদি সাধারণভাবে বলি তাহলে রক্তের বিভিন্ন উপাদান কমে যেতে পারে, বমি ভাব, বমি হতে পারে, হাত পা ঝিঝি শিশি করা, চাবানো কামড়ানো এরকম হতে পারে। এর পাশাপাশি ডায়রিয়া হতে পারে, অনেকের চুল পড়ে যায়, অনেকের ত্বকটা একটু ঝুলে যায়, এরকম বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তবে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবই পুনরায় আবার ঠিক হয়, রিকভার করে, রাইট। রেডিওথেরাপির ক্ষেত্রেও কোনোটা রিকভার করে, কোনো ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া একটু প্রকট হয়। যেমন রেডিওথেরাপি পরবর্তী একটি পার্শ্ব প্রতিক্রিয়া রোগীদের বেশি কষ্ট দেয়, সেটি হচ্ছে যোনিপথটি সংকুচিত হয়ে যায়। এই পার্শ্ব প্রতিক্রিয়াটিও জরায়ুমুখের ক্যান্সারের রোগীদের যারা রেডিওথেরাপি এবং ব্রাকিথেরাপি নেন তারা বেশ ভুগে থাকেন। স্যার, এবার একটু সংক্ষেপে আমাদের খরচের বিষয়টা যদি জানান, যে কোন ধরনের চিকিৎসায় আনুমানিক একটা খরচ হয়, কারণ রোগীদের এটা নিয়ে খুব পেরেশানিতে থাকতে হয় যে আমি চিকিৎসা ভার বহন করতে পারবো না বা এত টাকার কীভাবে। ক্যান্সার মানেই একটা ভয়ঙ্কর তাদের চিত্র সামনে চলে আসে। একটু একদম প্রাথমিক পর্যায়ে তো চিকিৎসা সার্জারি বা অপারেশন সরকারি হাসপাতালগুলোতে এটি একদমই বিনামূল্যে করা হয়ে থাকে, অথবা একদমই নামমাত্র মূল্যে হয়তো করা হয়ে থাকে। এরপর রেডিওথেরাপির ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলোতে সেটাতেও একদমই নামমাত্র মূল্য, অর্থাৎ 5 থেকে 10,000 টাকাতেই রেডিওথেরাপি শেষ হয়ে যেতে পারে। ব্রাকিথেরাপিতে এরকম 5,000 টাকার মতো। আর আনুষঙ্গিক আরও কিছু ওষুধের খরচ, কেমোথেরাপি প্রতি সপ্তাহে 1,000 টাকার মতো। এগুলো সরকারি হাসপাতালের। বেসরকারি হাসপাতালে খরচগুলো এর থেকে একটু বেশি। বেসরকারি হাসপাতালেরও বিভিন্ন রকমের বেসরকারি হাসপাতালে খরচগুলো বিভিন্ন রকম। স্যার, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি। আপনি সংক্ষেপে আমাদের জানাবেন, বিশেষ করে আমাদের দর্শকরা অপেক্ষায় আছেন, যে কোন কাজ থেকে আমরা বিরত থাকলে এ ধরনের জটিল কঠিন রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। বিশেষ করে আমাদের মা বোনেরা, তারা এই জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে কি ভূমিকা রাখতে পারে বা কি করতে পারেন তারা? অনুষ্ঠানের একদম শুরুতেই যেমনটা বলছিলাম, আমাদের জরায়ুমুখ ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেগুলো থেকে যদি আমরা একটু দূরে থাকতে পারি তাহলে এই জরায়ুমুখ ক্যান্সারকে আমরা আসলে প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ বাল্যবিবাহটাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। অর্থাৎ এই যে একের অধিক যৌনসঙ্গী থাকা, পাশাপাশি কিছু বিকৃত যৌনাচার, সেগুলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রকোপ বাড়িয়ে তোলে। সুতরাং আমাদের ধর্মীয় অনুশাসনগুলো যদি আমরা মেনে চলি তাহলে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ থেকে আমরা দূরে থাকতে পারবো। পাশাপাশি আমরা যদি স্ক্রিনিং প্রোগ্রামটাকে
স্ক্রিনিং কার্যক্রম, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমটাকে যদি ব্যাপকতা দিতে পারি সারা দেশের সকল পর্যায়ে, তাহলে আমরা জরায়ুমুখ ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের স্টুডিওতে এসে দিয়েছেন। আগামীতে প্রত্যাশা রাখি আপনাকে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ, ডক্টর টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের মা বোনদের জরায়ুমুখের ক্যান্সার নিয়ে চমৎকার কিছু তথ্য দিলেন ডক্টর নাজিরুল মুবিন স্যার। উনি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। স্যার আমাদের মাঝে যে কথাগুলি তুলে ধরলেন সেগুলি যদি আমরা মেনে চলবার চেষ্টা করব, এবং তবেই কেবল আমরা সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন পাব। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।